আসসালামু আলাইকুম। 44th বিসিএস এবং 45th বিসিএস এর যারা তোমরা ভাইবা ক্যান্ডিডেট, ইনফ্যাক্ট বিসিএস পরীক্ষার যারা ভাইবা ক্যান্ডিডেট, তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ লাইভ আলোচনা থাকবে। এটি মূলত বিসিএস পুলিশ ক্যাডার কেন্দ্রিক ভাইবা প্রস্তুতি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার রিলেটেড। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিসিএস পুলিশ ক্যাডার। আমি একটু শেয়ার করে নিই। তোমরা প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। আজকে আলোচনার বিষয় হচ্ছে বিসিএস পুলিশ ক্যাডার। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে আমাকে প্রশ্ন করতে পারবা। আমাকে একটু কমেন্ট করবা তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, একটু প্লিজ কমেন্ট করো আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। মেঘবালিকা আচ্ছা, মোহাম্মদ আবরার। আচ্ছা মেঘবালিকা, তুমি একটু কমেন্ট করো যে তুমি আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করো। এবং আজকে আমি আলোচনা করবো বিসিএস পুলিশ ক্যাডার নিয়ে। তো পুলিশ ক্যাডারে আজকে বেসিক আলোচনা, যে ভাইবা বোর্ডে নর্মালি কি প্রশ্ন করা হয় বা কি প্রশ্ন করা হয়েছে ইতোপূর্বে বা করা হচ্ছে পুলিশ ক্যাডার নিয়ে, তার একটা বেসিক আলোচনা। আচ্ছা জি স্যার, ক্লিয়ার, ওকে ফাইন, ঠিক আছে। আমি একটু আমার বোর্ডের কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি, এটা নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা, প্রথমত গত দিনের মতো বিসিএস পুলিশ ক্যাডার, এখান থেকে আমাদের সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে। নর্মালি বিসিএস এ দু ধরনের প্রশ্ন, একটা আছে বেসিক থেকে, যে তুমি যে ক্যাডারে আসতে চাচ্ছ সেই ক্যাডারে বেসিক থেকে প্রশ্ন করা হয়, আর সেই ক্যাডার রিলেটেড আরো অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন করা হয়। এরপর তোমার পার্সোনাল যে চাওয়া পাওয়াটা কি, এই ক্যাডারে কেন আসতে চাচ্ছ, এই ক্যাডারে আসলে তুমি কি করবা, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তোমাকে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়। তো পুলিশ ক্যাডার সম্পর্কে আমাদের প্রথম যে প্রশ্নটি হতে পারে, প্রথম প্রশ্ন বা প্রথম আলোচনা, সেটি হচ্ছে যে তোমাকে প্রথমে প্রশ্ন করতে পারে, বলেন তো এই যে পুলিশ, এই পুলিশের ফুল ফর্ম এবং সেগুলোর বাংলা অর্থ কি, প্রথম প্রশ্ন। তাহলে আমরা জানি যে পুলিশ, পি হচ্ছে পোলাইট, ও হচ্ছে ওবিডিয়েন্ট, এল হচ্ছে লয়াল, আই হলো ইন্টেলিজেন্ট, সি হচ্ছে কারেজিয়াস, ই হচ্ছে এফিশিয়েন্ট।
এক একটা গুণাবলী, এক একটা শব্দ বা এক একটা ওয়ার্ড এক একটা গুণাবলীকে, কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে পি ফর পোলাইট, পোলাইট মানে হচ্ছে নম্র কিংবা ভদ্র। ও ফর ওবিডিয়েন্ট মানে অনুগত বা বাধ্যগত। এল ফর লয়াল মানে বিশ্বস্ত। আই ফর ইন্টেলিজেন্ট বুদ্ধিমান বা বিচক্ষণ। সি ফর কারেজিয়াস মানে সাহসী। ই ফর এফিসিয়েন্ট মানে দক্ষ। এটা বিশেষ ভাইবা বোর্ডের প্রশ্ন। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো তো পুলিশ হতে হলে পারে তোমাকে কি হতে হবে, তাহলে পুলিশ হতে হলে তোমাকে পুলিশ হতে হবে। অর্থাৎ পুলিশ হতে হলে পারে, একজন আইডিয়াল পুলিশ অফিসার হতে হলে তোমাকে আইডিয়াল পুলিশ অফিসারের যে কোয়ালিটি গুলো থাকার দরকার, যে গুণাবলীগুলো থাকার দরকার, সেটা পুলিশ নামক যে ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে আছে। প্রত্যেকের প্রতি হাম্বল রিকোয়েস্ট থাকবে, একটু প্লিজ শেয়ার করে দিবা। তাহলে পুলিশ হতে হলে বা তোমাকে এই পুলিশ হতে হবে, বা পুলিশের গুণাবলীগুলো কি কি, এটা এটা একদম বেসিক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাকে প্রশ্ন করতে পারে যে বলো পুলিশ কোন জাতীয় বাহিনী। পুলিশ কোন জাতীয় বাহিনী বা পুলিশ কোন জাতীয় ফোর্স। দেখি তোমাদের মধ্যে কমেন্ট করো তো, দেখি কে পারবা পুলিশ কোন জাতীয় বাহিনী বা কোন জাতীয় ফোর্স। পুলিশ কোন জাতীয় ফোর্স, এটার আনসার কে করতে পারবা? পুলিশ কোন জাতীয় বাহিনী বা পুলিশ কোন জাতীয় ফোর্স, বা কেমন টাইপের ফোর্স বা কেমন টাইপের বাহিনী? উত্তর হচ্ছে যে পুলিশ হচ্ছে একটি সিভিল ফোর্স। পুলিশ হচ্ছে সিভিল ফোর্স। বাংলা করলে কি হয়? বাংলা করলে হয় হচ্ছে একটি বেসামরিক বাহিনী। তাহলে সিভিল ফোর্স বাংলা হচ্ছে একটি বেসামরিক বাহিনী। সিভিল ফোর্সের বাংলা হচ্ছে বেসামরিক বাহিনী। এটা ভাইবা বোর্ডের প্রশ্ন। পুলিশ কোন জাতীয় বাহিনী? পুলিশ হচ্ছে বেসামরিক বাহিনী। বা পুলিশ কোন জাতীয় ফোর্স? পুলিশ হচ্ছে একটি সিভিল ফোর্স। এরপরে প্রত্যেকটা ক্যাডারি, আমি গত ক্লাসে বলেছিলাম প্রতিটা সিভিল সার্ভিসের ক্যাডারি এক একটা মিনিস্ট্রির আন্ডারে একটু রেগুলেটেড হয়। বর্তমানে বাংলাদেশে 26টি সিভিল সার্ভিস ক্যাডার আছে, বিশেষ ক্যাডার আছে 26টি। প্রতিটি ক্যাডারই কোনো কোনো মিনিস্ট্রির কর্তৃক রেগুলেটেড হয়, যেটা গতদিন বলছিলাম। তাহলে পুলিশ নামক যে ক্যাডারটি, এই পুলিশ ক্যাডারটি কোন মিনিস্ট্রি কর্তৃক রেগুলেটেড হয়, অর্থাৎ কোন মন্ত্রণালয়ের অধীনে পুলিশ ক্যাডার। তাহলে মনে রাখবা, পুলিশ ক্যাডার হচ্ছে যে মন্ত্রণালয়ের অধীনে, সেই মন্ত্রণালয় বা মিনিস্ট্রির নাম হচ্ছে সংক্ষেপে মোহা, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। বাংলায় বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতদিন বলছিলাম অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে মন্ত্রণালয় এবং সচিবালয়ের মধ্যে পার্থক্য কি। তো মন্ত্রণালয়গুলো এক বা একাধিক ডিভিশন বা বিভাগ নিয়ে গঠিত হয়, মানে একের অধিক বিভাগ নিয়ে গঠিত হয়। তাহলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি ডিভিশন আছে, একটা হচ্ছে পাবলিক সিকিউরিটি ডিভিশন, একটা হচ্ছে সিকিউরিটি সার্ভিস ডিভিশন। সরি, পাবলিক সিকিউরিটি ডিভিশনের বাংলা অর্থ হচ্ছে যে জননিরাপত্তা বিভাগ। এটির বাংলা অর্থ হচ্ছে যে জননিরাপত্তা বিভাগ। আর সুরক্ষা সেবা বিভাগ, এটির বাংলা অর্থ হচ্ছে যে সুরক্ষা সেবা বিভাগ। সিকিউরিটি সার্ভিস ডিভিশন, সুরক্ষা সেবা বিভাগ। তাহলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কয়টি বিভাগ আছে? দুইটি বিভাগ আছে, একটা হচ্ছে পাবলিক সিকিউরিটি ডিভিশন, একটা হচ্ছে সিকিউরিটি সার্ভিস ডিভিশন। এখন দেখি তোমাদের মধ্যে কে কমেন্ট করতে পারবা যে পুলিশ যে সিভিল ফোর্স বা পুলিশ যে বাহিনীটি, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বিভাগের অন্তর্গত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বিভাগের অন্তর্গত বা কোন ডিভিশনের অন্তর্ভুক্ত? কে পারবা দেখি আনসারটা করতে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন ডিভিশনের আওতাভুক্ত পুলিশ বাহিনী? আনসারটা কে পারবা একটু দেখি, তোমাদের মধ্যে কি আনসারটা কেউ পারবা কিনা? পুলিশ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বিভাগের অধীনে? পুলিশ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই জননিরাপত্তা বিভাগের অধীনে বা পাবলিক সিকিউরিটি ডিভিশনের অধীনে। তাহলে পুলিশ যেটি, এই যে পুলিশ বাহিনী যেটি, পুলিশ শুধু পুলিশ না, পুলিশ, তারপরে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, তারপরে বাংলাদেশ কোস্ট গার্ড, তারপরে র্যাব ফোর্সেস,
তারপরে বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি, আনসার অ্যান্ড ভিডিপি মূলত এই যে বাহিনীগুলো, এই বাহিনীগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে, এবং এরা পাবলিক সিকিউরিটি ডিভিশন বা জননিরাপত্তা বিভাগের অধীনে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে পুলিশ এটি কোন জাতীয় বাহিনী, পুলিশ হচ্ছে একটি সিভিল ফোর্স, বাংলায় কি বলা হয়, বেসামরিক বাহিনী। বিজিবি, বিজিবির দায়িত্ব কি, সীমান্ত রক্ষা করা, বর্ডার গার্ড বাংলাদেশ। এবং এই বিজিবি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পাবলিক সিকিউরিটি ডিভিশনের। আর বিজিবি যুদ্ধকালীন সময়ে এরা আন্ডার কন্ট্রোলে চলে যাবে বাংলাদেশ আর্মির, আর শান্তিকালীন সময়ে এরা আন্ডার কন্ট্রোলে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বিজিবির যিনি প্রধান তিনি হচ্ছেন 2 স্টার জেনারেল বা বাংলাদেশ আর্মির একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা, বিজিবির প্রধান হন, যাকে বলা হয় মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল। বাংলাদেশ কোস্ট গার্ড, এটা বাংলাদেশের কোস্টাল এরিয়া বা মেরিটাইম যে এরিয়াগুলো আছে সেটাকে তারা কি করে, সিকিউরিটি সার্ভিস দেয় বা সিকিউরিটি প্রোভাইড করে। এবং এরাও পিসকালীন বা শান্তিকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কন্ট্রোলে থাকবে, আর যুদ্ধকালীন বাংলাদেশ নেভির অধীনে চলে যাবে। এবং এই যে কোস্ট গার্ড, এই কোস্ট গার্ডের যিনি প্রধান তাকে বলা হয় মহাপরিচালক বা ডিজি, ডাইরেক্টর জেনারেল। বাংলাদেশ নেভির 2 স্টার জেনারেল পদমর্যাদা একজন কর্মকর্তা, যার নাম হচ্ছে রিয়ার অ্যাডমিরাল। রিয়ার অ্যাডমিরাল নামক বা এই মর্যাদার পদমর্যাদার একজন কর্মকর্তা বাংলাদেশ কোস্ট গার্ডের ডিজি হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপরে আসে র্যাব ফোর্সেস। র্যাব হচ্ছে পুলিশের একটি এলিট ফোর্স। আমি আবার বলছি, র্যাব নিয়ে প্রশ্ন করা হচ্ছে ভাইবা বোর্ডে বা প্রশ্ন করা হয়। একদম বেসিক জিনিসগুলো তোমাদেরকে পড়াচ্ছি, প্লিজ একটু প্রত্যেকে শেয়ার করবা। আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি, তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে একটু প্রত্যেকে শেয়ার করবা তোমরা প্লিজ। প্লাস আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা যারা ক্লাসটি করছো তোমরা ক্লিয়ারলি আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, তথ্যগুলো বুঝতে পারছো কিনা। তাহলে র্যাব হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এটি হচ্ছে বাংলাদেশ পুলিশের একটি এলিট ফোর্স। তাহলে র্যাবের পরিচয় কি, বাংলাদেশ পুলিশের একটি এলিট ফোর্স। র্যাব কিন্তু আলাদা কোনো ফোর্স না, এটা পুলিশের একটি এলিট ফোর্স। বাংলাদেশ আমার অহংকার, এটার মোটো হচ্ছে বাংলাদেশ আমার অহংকার, র্যাব ফোর্সেস। এবং বাংলাদেশ পুলিশের একজন অ্যাডিশনাল আইজিপি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা র্যাব ফোর্সেসের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন, যাকে আমরা বলি ডিজি বা মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল। আচ্ছা, একটু তোমরা প্লিজ কমেন্ট করবা। এরপরে আসি আনসার অ্যান্ড ভিডিপি। আনসার এবং ভিডিপি, তাহলে র্যাব ফোর্সেস কি পেলাম, পুলিশের এলিট ফোর্স। আনসার এবং ভিডিপি এটিকে বলা হয় প্যারামিলিটারি অক্সিলারি ফোর্স। আমি আবারও বলছি শব্দটি, প্যারামিলিটারি অক্সিলারি ফোর্স। এই প্যারামিলিটারি অক্সিলারি ফোর্স আনসার এবং ভিডিপি এরা হচ্ছে তোমার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগের অধীনে পরিচালিত হয়। এটা শান্তিকালীন সময়, যুদ্ধকালীন সময়, যে কোনো সময় এরা বিভিন্ন বাহিনীকে বিভিন্ন সমস্যায় বিভিন্ন বিপদে তারা অক্সিলারি ফোর্স হিসাবে, সাহায্যকারী বাহিনী হিসাবে দায়িত্ব পালন করে। আর আনসার শব্দটি কিন্তু একটি আরবি শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। তাহলে এখানে দুটো ক্যাডার, একটা বিশেষ পুলিশ ক্যাডার এবং বিশেষ আনসার ক্যাডার। এই দুটো ক্যাডার, আনসার ক্যাডার এবং পুলিশ ক্যাডার, এই দুটো ক্যাডার কিন্তু বিশেষ ক্যাডারের মধ্যে অন্তর্ভুক্ত এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের অধীনে কাজ করে। আনসারকে বলা হয় প্যারামিলিটারি অক্সিলারি ফোর্স, এবং আনসারের যিনি প্রধান তাকে বলে ডিরেক্টর জেনারেল বা ডিজি। তিনি বাংলাদেশ আর্মির 2 স্টার জেনারেল, একজন মেজর জেনারেল পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা এই আনসারের ডিজি হিসেবে দায়িত্ব পালন করে। অর্থাৎ আনসারের প্রধানকে বলে মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল, বাংলাদেশ আর্মির 2 স্টার জেনারেল একজন মেজর জেনারেল এটা দায়িত্ব পালন করে। তাহলে আমাদের প্রসঙ্গটি ছিল পুলিশ কোন মিনিস্ট্রির আন্ডারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, কোন ডিভিশনের আন্ডারে, পাবলিক সিকিউরিটি ডিভিশন বা জননিরাপত্তা বিভাগ। আচ্ছা, আমি তোমাদের কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, প্লিজ একটু কমেন্ট করো। অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে তোমরা হয়তো অনেক সময় শুনতে পাও না, এমনও হতে পারে। তো তোমরা একটু কমেন্ট করো আমাকে, আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, একটু তোমাদের কমেন্টগুলো আমি দেখি, তোমাদের যদি কোনো কথা থাকে।
আচ্ছা, এবার আসি পুলিশ সম্পর্কে একটা বেসিক ধারণা আমরা পেলাম। এরপরে তোমাকে যদি প্রশ্নটি করা হয় যে পুলিশ ক্যাডারের এন্ট্রি পোস্ট কি, বা পুলিশ ক্যাডারে তুমি চাকরি পেলে তোমার এন্ট্রি পোস্ট কি হবে, তাহলে এটির উত্তর হবে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বা সংক্ষেপে এএসপি। আর যদি নর্মালি প্রশ্ন করা হয় পুলিশ বাহিনীর এন্ট্রি পোস্ট কি, তাহলে পুলিশ বাহিনীর এন্ট্রি পোস্ট হচ্ছে কনস্টেবল। শব্দটি ভালো করে খেয়াল করবা, ভাইবা বোর্ডে যদি প্রশ্নটি করা হয় পুলিশ ফোর্সের এন্ট্রি পোস্ট কি, এন্ট্রি পয়েন্ট কি, এন্ট্রি লেভেল কি, তাহলে উত্তর হবে কনস্টেবল। আর পুলিশ ক্যাডারের এন্ট্রি পোস্ট কি, সেটি হবে এএসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তারপরে যদি তোমাকে প্রশ্ন করা হয় পুলিশ ক্যাডারের হাইস্ট পোস্ট কি, তাহলে পুলিশ ক্যাডারের হাইস্ট পোস্ট হচ্ছে আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি, এটা হচ্ছে পুলিশ ক্যাডারের হাইস্ট পোস্ট। এরপর আসি আইজিপির পরিচয়টা কি। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি, তিনি হচ্ছেন 3 স্টার বা 3 তারকা প্রোটোকল সম্পন্ন, পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা, যেটা বাংলাদেশ আর্মির একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা, বা এই টাইপের একটা প্রোটোকল পেয়ে থাকেন পুলিশের আইজিপি। তাহলে পুলিশের আইজিপি হচ্ছে 3 স্টার জেনারেল। পুলিশের আইজিপি তিনি 3 স্টার জেনারেল বা বাংলাদেশ আর্মির লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সিনিয়র সেক্রেটারি বা সিনিয়র সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা হচ্ছে পুলিশের আইজিপি। পুলিশের আইজিপি তিনি নর্মালি 4 বছরের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত হন। 4 বছর মেয়াদে তাকে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে সরকার অনেক সময় তাকে বদলি করেন বা অনেক সময় সরকার তাকে অবসরে পাঠায়, এটা সরকারের ইচ্ছা। তিনি 4 বছর বয়স এবং 59 ইয়ার্স, সরকারি চাকরির বয়সসীমা আছে 59। তিনি 59 ইয়ার্স পর্যন্ত চাকরি করতে পারবেন, অথবা 4 বছর, যেটা মেয়াদ শেষ হবে তার আগে তিনি রিটায়ারমেন্টে যাবেন। সরকার চাইলে তাকে আগে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি যিনি ছিলেন, এটা বিশেষ ভাইবা বোর্ডের প্রশ্ন, সেটা হচ্ছে যে MA খালেক। বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি ছিলেন MA খালেক, মোহাম্মদ আব্দুল খালেক। এবং এখান থেকে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি কে ছিলেন, তাহলে মোহাম্মদ আব্দুল খালেক। তার স্পেশালিটি কি, তার বিশেষত্ব কি? তার বিশেষত্ব হচ্ছে তিনি বাংলাদেশের প্রথম হোম সেক্রেটারি, তিনি বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র সচিব বা প্রথম হোম সেক্রেটারি ছিলেন মিস্টার মোহাম্মদ আব্দুল খালেক। বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপির নাম কি? বর্তমান আইজিপি হচ্ছে মিস্টার বাহারুল আলম, জনাব বাহারুল আলম, তিনি বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি। আচ্ছা, এ হচ্ছে তোমার পুলিশ সম্পর্কিত একটা বেসিক আলোচনা। তাহলে পুলিশের শীর্ষ পদ কোনটি? আইজিপি। আইজিপির পূর্ণরূপ কি? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। পুলিশের এন্ট্রি লেভেল এন্ট্রি পোস্ট কি? সেটা কনস্টেবল। পুলিশ ক্যাডারের এন্ট্রি পোস্ট কি? এএসপি। তাহলে মনে রাখবা যে এএসপি থেকে আইজিপি পর্যন্ত এরা প্রত্যেকেই কিন্তু বিসিএস ক্যাডার অফিসার। এএসপি থেকে আইজিপি পর্যন্ত এরা হচ্ছে সুপ্রিয়র। আর ইন্সপেক্টর থেকে নিচে কনস্টেবল পর্যন্ত এদেরকে বলা হয় সাবঅর্ডিনেট। কথাটা আমি আবারও বলছি, কনস্টেবল, এরপরে হচ্ছে তোমার নায়েক, এরপরে হচ্ছে হাবিলদার, কিন্তু হাবিলদারের পোস্ট এখন এই মুহূর্তে কার্যকর নেই। এএসআই, তারপরে এসআই, তারপর ইন্সপেক্টর, এই পদগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট, অধস্তন। আর পুলিশের এএসপি থেকে এরপরে যে পোস্টটি সেটা সিনিয়র এএসপি, এই মুহূর্তে সেটি কার্যকর নেই। এরপরে আছে অ্যাডিশনাল এসপি, এরপরে এসপি, এরপরে অ্যাডিশনাল ডিআইজি, এরপরে ডিআইজি, এরপরে অ্যাডিশনাল
আইজি বা আইজিপি, সর্বশেষ হচ্ছে আইজিপি, এদেরকে বলে সুপ্রিয়র। এটা তোমার পুলিশের হায়ারার্কি, বা এটা তোমাদেরকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয় যাদের পুলিশ ক্যাডার ফার্স্ট চয়েস। তাহলে কনস্টেবল, নায়েক, এএসআই, এসআই এবং ইন্সপেক্টর এরা আছে সাবঅর্ডিনেট। এএসপি, অ্যাডিশনাল এসপি, এসপি, অ্যাডিশনাল ডিআইজি, ডিআইজি, অ্যাডিশনাল আইজি, আইজি এরা হচ্ছে সুপ্রিয়র। এবং এরা সবাই বিসিএস ক্যাডার, এরা বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার, এরা সবাই বিসিএস ক্যাডার, এরা কিন্তু বিসিএস ক্যাডার না। তাহলে বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পেলে তোমার এন্ট্রি পোস্ট কি হবে? সরি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। তোমার এন্ট্রি লেভেল কি হবে? এন্ট্রি পয়েন্ট কি হবে? অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। আচ্ছা, এরপরে এই যে পুলিশের বিভিন্ন রকম ইউনিট আছে, পুলিশ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে। তার মধ্যে পুলিশের একটা সেক্টর হলো মেট্রোপলিটন পুলিশ। মেট্রোপলিটন পুলিশ, এই মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ পদ হচ্ছে কমিশনার অফ পুলিশ, সর্বোচ্চ পদ। তার নিচে কি? তার নিচে হচ্ছে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ। তার নিচে হচ্ছে জয়েন্ট কমিশনার অফ পুলিশ। তাহলে মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ পদ হচ্ছে কমিশনার, মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ পদ হচ্ছে কমিশনার। তার নিচে আছে অ্যাডিশনাল কমিশনার, তার নিচে আছে জয়েন্ট কমিশনার, তার নিচে আছে ডেপুটি কমিশনার, সংক্ষেপে ডিসি, অ্যাডমিনের ডিসি। আর পুলিশের ডিসি কিন্তু ভিন্ন। অ্যাডমিনের ডিসি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাডমিনের যে কর্মকর্তা সর্বোচ্চ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, তাকে বলে ডেপুটি কমিশনার বা ডিসি বা জেলা প্রশাসক। আর পুলিশের এই পোস্ট যেটা ডিসি, এটাকে বলে ডেপুটি কমিশনার। এটা পুলিশের এসপি সমান সমান, মেট্রোপলিটন পুলিশে হচ্ছে ডিসি, ডেপুটি কমিশনার। এরপরে হচ্ছে এডিসি, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার। এরপরে এসি মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। তাহলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, কমিশনার। এটা হচ্ছে মেট্রোপলিটন পুলিশ ও পুলিশের এগুলো হচ্ছে র্যাঙ্ক। এগুলো সবাই কিন্তু বিসিএস ক্যাডার, এরা সবাই কিন্তু বিসিএস ক্যাডার। এরপর যদি আমি তোমাদেরকে বলি রেঞ্জ পুলিশ, রেঞ্জ পুলিশ, এই রেঞ্জ পুলিশের সর্বোচ্চ পদ হচ্ছে ডিআইজি। রেঞ্জ পুলিশের সর্বোচ্চ পদ হচ্ছে ডিআইজি। তার নিচে কি আছে? তার নিচে আছে অ্যাডিশনাল ডিআইজি। তার নিচে কি আছে? তার নিচে আছে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অর্থাৎ এসপি। তার নিচে কি আছে? তার নিচে আছে অ্যাডিশনাল এসপি, অ্যাডিশনাল এসপি। আর তার নিচে আছে এএসপি। সিনিয়র এসপি পদটি এই মুহূর্তে কার্যকর নেই। এবার এটা হচ্ছে মেট্রোপলিটন পুলিশ, এটা মেট্রোপলিটন পুলিশ, এটা হচ্ছে রেঞ্জ পুলিশ। তাহলে রেঞ্জ পুলিশের প্রধানকে কি বলা হয়? ডিআইজি। মেট্রোপলিটন পুলিশের প্রধানকে বলা হয় কমিশনার। এই মেট্রোপলিটন পুলিশের কমিশনার রেঞ্জ পুলিশে গেলে বলে ডিআইজি, আর রেঞ্জ পুলিশের ডিআইজি মেট্রোপলিটন এলাকায় আসবে তাকে বলে পুলিশ কমিশনার। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার, তিনি অ্যাডিশনাল আইজিপি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। অর্থাৎ যদি তোমাকে আমি বলি ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মানে সবচেয়ে বড় ইউনিট, লার্জেস্ট ইউনিট অফ বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শান্তি শপথে বলিয়ান, এটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোটো। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার, তিনি হচ্ছেন অ্যাডিশনাল আইজিপি সম্পন্ন কর্মকর্তা। আর অন্যান্য মেট্রোপলিটন পুলিশে তারা হচ্ছে ডিআইজি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা নর্মালি। আচ্ছা, এবার আসি এই যে পুলিশ, সে পুলিশের দায়িত্ব কর্তব্যটা কি, পুলিশের কাজটা কি? ভাইবা বোর্ডে তোমাকে জিজ্ঞাসা করতে পারি যে পুলিশের কাজটা কি। তাহলে পুলিশের কাজটা কি, এটা তোমাকে যদি ভাইবা উপযোগী প্রশ্ন যদি হয় যে পুলিশের কাজ কি বা পুলিশের দায়িত্ব কি, পুলিশের কাজ বা দায়িত্ব কি? পুলিশের কাজ হচ্ছে একটা দেশের অভ্যন্তরীণ আইন এবং শৃঙ্খলা রক্ষা করা। পুলিশের দ্বিতীয় কাজ হচ্ছে জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধান করা। এছাড়াও পুলিশ অপরাধীকে আইনের কাছে সোপর্দ করে, জঙ্গি দমন, মাদক নির্মূলে প্রভৃতিতে দায়িত্ব পালন করে। এগুলো হচ্ছে পুলিশের দায়িত্ব। তাহলে পুলিশ হচ্ছে দেশের অভ্যন্তরীণ আইন এবং শৃঙ্খলা রক্ষা করা প্রধান দায়িত্ব, জনগণের যান এবং মালের নিরাপত্তা বিধান করা প্রধান দায়িত্ব, অন্যতম দায়িত্ব। এছাড়াও যে দায়িত্বের কথা বলছি, আইন অমান্যকারীকে, অপরাধীকে খুঁজে বের করা, বিভিন্ন বিষয়ে তদন্ত করা, জঙ্গি দমন করা, মাদক নির্মূল করা, আরো অন্যান্য কাজ। তোমাকে ভাইবা বোর্ডে যদি জিজ্ঞাসা করা হয় পুলিশের ফাংশন কি, পুলিশের কাজগুলো কি কি, অ্যাক্টিভিটিস গুলো কি কি, তাহলে এগুলো বললে তোমার আনসার হয়ে গেল।
এখন এই যে পুলিশ, সে পুলিশ কিন্তু কতগুলো আইন দ্বারা পরিচালিত হয়। পুলিশ কিন্তু ক্ষমতাবান না, পুলিশ হচ্ছে আইন দ্বারা পরিচালিত হয়। তাহলে এটা ভাইবা বোর্ডের প্রশ্ন যে পুলিশের কয়েকটি বেসিক আইনের নাম বলেন। পুলিশের কয়েকটি বেসিক আইনের নাম বলেন। পুলিশের কয়েকটি বেসিক আইন, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে পুলিশ অ্যাক্ট। পুলিশ অ্যাক্ট, পুলিশ অ্যাক্ট 1861। 1861 সালের পুলিশ অ্যাক্ট, এটা লর্ড ক্যানিং এর সময় এই পুলিশ অ্যাক্ট প্রণীত হয়। 1861 সালের পুলিশ অ্যাক্ট অনুযায়ী পুলিশ বাহিনী পরিচালিত হয়। এটা পুলিশের একটি মেজর অ্যাক্ট। পুলিশ যে সমস্ত আইন দ্বারা পরিচালিত হয় তার মধ্যে পুলিশ অ্যাক্ট এটা একটা। তারপরে আরেকটি আছে, সেটা হচ্ছে যেটাকে পুলিশের বাইবেল বলা হয়, পিআরবি, পুলিশ রেগুলেশনস বেঙ্গল। এটা 1943 সালের পুলিশ রেগুলেশনস বেঙ্গল। এটা হচ্ছে পুলিশের দুটি বেসিক আইন, একদম একদম বেসিক আইন পুলিশের, পুলিশ অ্যাক্ট এবং পিআরবি। পুলিশ অ্যাক্ট এবং পিআরবি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, পুলিশ অ্যাক্ট হচ্ছে সেই সময়কালীন সময়ে পুলিশ বাহিনী কিভাবে পরিচালিত হবে, পুলিশ বাহিনীর দায়িত্ব কর্তব্য কি হবে, সেটা পুলিশ অ্যাক্টে বলা হয়েছে। পরবর্তীতে 1927 সালের পিআরবি, এটা পরবর্তীতে 43-এ সংযোজন, সংস্করণ, আরো বর্ধিতকরণ করা হয়। সেই সুবাদে পিআরবি 1943-এর পিআরবি, এই পিআরবিতে পুলিশের বদলি, পুলিশের শাস্তি, পুলিশের প্রমোশন, পুলিশের দায়িত্ব, পুলিশের কর্তব্য, পুলিশের সুযোগ সুবিধা ডিটেইল বলা আছে। তাই এই পিআরবি কে বলা হয় পুলিশের বাইবেল। এছাড়াও পুলিশ সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর কোড, বাংলায় বলে ফৌজদারি কার্যবিধি, 1898 সালের ফৌজদারি কার্যবিধি। এরপরে পেনাল কোড, যেটি দণ্ডবিধি, 1960 সালের দণ্ডবিধি। এছাড়াও যেটাকে বলে সাক্ষ্য আইন, এভিডেন্স অ্যাক্ট 1872 সাল, সেটাও কিন্তু পুলিশকে ব্যবহার করতে হয়। তবে মূলত পুলিশের বেসিক আইন কিন্তু দুইটি, পুলিশ অ্যাক্ট এবং পিআরবি। এছাড়াও সিআরপিসি এবং পেনাল কোড, এটাও কিন্তু পুলিশ ব্যবহার করে। তাহলে পুলিশের কয়েকটি বেসিক আইনের নাম বলেন। পুলিশ অ্যাক্ট কত সালে প্রণীত হয়? 1861 সালে। কার আমলে? লর্ড ক্যানিং এর আমলে। লর্ড ক্যানিং কে উপমহাদেশের প্রথম ভাইসরয়। পিআরবি কে পুলিশের বাইবেল কেন বলা হয় অলরেডি বলেছি, কত সালে? 1943 সালে। সিআরপিসি কত সালে? 1898 সালে লর্ড ম্যাকলের সময় এটি ড্রাফট করা হয়, সিআরপিসি। এরপরে পেনাল কোড, যেটা 1960 সালে, সরি এটা আমার ভুল হয়েছে, 1860 সালে পেনাল কোড, যেটা এটা হচ্ছে 1860 সালের দণ্ডবিধি, যেটি 1860 সালে। এগুলো হচ্ছে পুলিশ ব্যবহার করে। আর পুলিশ এবং ম্যাজিস্ট্রেট কমন ব্যবহার করে হচ্ছে এই দুটি, সিআরপিসি এবং পেনাল কোড। এটা ভাইবা বোর্ডের প্রশ্ন। পুলিশ এবং ম্যাজিস্ট্রেট দুজনেই ব্যবহার করেন এমন কয়েকটি কমন আইনের নাম বলেন। তাহলে একটা হচ্ছে সিআরপিসি এবং একটা হচ্ছে পেনাল কোড। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একদম পুলিশের বেসিক বিষয়গুলো তোমাদেরকে আমি আলোচনা করছি। আমি একটু তোমাদের কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, এ হচ্ছে তোমার পুলিশ সম্পর্কে যেটা একদম বেসিক তথ্য। এটা আজকে 1 নম্বর ক্লাস পুলিশের। এরপরে বাংলাদেশ পুলিশ। এই বাংলাদেশ পুলিশের বেশ কিছু ইউনিট আছে, তার মধ্যে বিভিন্ন মেট্রোপলিটন, যেমন ঢাকা মেট্রোপলিটন ডিএমপি, চিটাগং মেট্রোপলিটন, খুলনা মেট্রোপলিটন, রাজশাহী মেট্রোপলিটন। এরকম ভাবে বিভাগীয় যে মেট্রোপলিটন যে এলাকাগুলো আছে, সেখানে যে পুলিশের যে ইউনিটগুলো কাজ করে সেটিকে বলে মেট্রোপলিটন পুলিশ। তাহলে বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ। তারপরে পুলিশের আরো কিছু ইউনিট রয়েছে, যেমন স্পেশাল ব্রাঞ্চ, সংক্ষেপে এসবি, ডিটেকটিভ ব্রাঞ্চ, সংক্ষেপে ডিবি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সংক্ষেপে সিআইডি, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই। এছাড়াও এপিবিএন, এসপিবিএন, এপিবিএন, তারপরে এসপিবিএন, এসপিবিএন। তারপরে তোমার আরো আছে, রিভার পুলিশ আছে, টুরিস্ট পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, আরো অনেক কিছু আছে। তাহলে পুলিশ কিন্তু এই সমস্ত ইউনিটে কাজ করে। এছাড়াও পুলিশ ডেপুটেশনে এসএসএফ এ কাজ করে, পুলিশ ডেপুটেশনে দুর্নীতি দমন কমিশনে কাজ করে। আর বাংলাদেশ পুলিশের একটা বড় অর্জন হচ্ছে ইউনাইটেড নেশনস পিস কিপিং মিশন। 1989-এ 1989 সালে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা যে কার্যক্রম, সে কার্যক্রমে প্রথম পার্টিসিপেট করে। তাহলে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে প্রথম অংশগ্রহণ করে কবে? 1989 সালে।
এ হচ্ছে একটা ইনফরমেশন। এগুলো হচ্ছে পুলিশের একদম বেসিক জিনিস। এর মধ্যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং ডিটেকটিভ ব্রাঞ্চ, এগুলোকে পুলিশের গোয়েন্দা সংস্থা হিসাবে এরা কাজ করে। আর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি এবং পিবিআই, এরা পুলিশের ইনভেস্টিগেটিভ এজেন্সি হিসাবে কাজ করে। নর্মালি আরেকটি প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে, সেটা হচ্ছে যে এই যে পুলিশের এসপি এই সমান সমান কিছু পোস্ট আছে। পুলিশের এসপি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা যখন পুলিশ হেডকোয়ার্টার্সের দায়িত্ব পালন করে তখন তাকে বলা হয় এআইজি, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল। পুলিশের এসপি সমান সমান পুলিশ হেডকোয়ার্টার্সে এই পোস্টকে বলা হয় এআইজি। আবার পুলিশের এসপি, এটা মেট্রোপলিটন পুলিশে এই পোস্টকে বলা হয় ডেপুটি কমিশনার। আবার পুলিশের এসপি এই পোস্টটিকে সিআইডি এবং তোমার যেটা এসবিতে এটাকে বলা হয় এসএস, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট। এরকম ভাবে পুলিশের এসপি সমান সমান বাংলাদেশ আর্মিতে মেজর, বাংলাদেশ নেভিতে তিনি হচ্ছেন লেফটেন্যান্ট কমান্ডার, বাংলাদেশ এয়ারফোর্সে স্কোয়াড্রন লিডার। এগুলো কিন্তু ভাইবা বোর্ডে প্রায় জিজ্ঞাসা করা হয়। পুলিশের এসপি এই পদটাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এটা হচ্ছে ডেপুটি সেক্রেটারি বা উপসচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। এই তথ্যগুলো তুমি ভাইবা বোর্ডে গেলে একদম বেসিক জিনিসটা তোমাকে জেনে যেতে হবে। তোমাকে এখান থেকে যে প্রশ্নগুলো করতে পারবেন আমি বলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা বিষয়। আচ্ছা, এছাড়াও তোমার পুলিশ নিয়ে এটা আজকে মূলত বেসিক আলোচনাটা করছে পুলিশ নিয়ে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। সবচেয়ে বেশি আলোচনা থাকে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার অনেকগুলো কাজের সাথে রিলেটেড। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, তারপরে পুলিশ ক্যাডার, তারপরে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, তারপর কাস্টমস অ্যান্ড ট্যাক্সেশন ক্যাডার, তারপর আছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার। আর বাকি ক্যাডারগুলো কাজ খুব বেশি না, তবে সবচেয়ে বেশি কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের। তাই ওই দিনকে আমি ক্লাসটা একটু বড় করে নিয়েছিলাম। এখন তোমাকে এখান থেকে যে প্রশ্নগুলো করতে পারে এগুলো আছে তোমার একদম বেসিক প্রশ্ন। তোমাকে এখান থেকে যে প্রশ্নগুলো করতে পারে, নাম্বার 1 প্রশ্ন করতে পারে পুলিশের ইলাবোরেশন কি? আমি অলরেডি বলেছি পোলাইট, ওবিডিয়েন্ট, লয়াল, ইন্টেলিজেন্ট, তারপরে কি কারেজিয়াস, এফিশিয়েন্ট। পুলিশ কোন জাতীয় ফোর্স? সিভিল ফোর্স। পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়টি বিভাগ? 2টি বিভাগ। কি কি? পাবলিক সিকিউরিটি ডিভিশন, সিকিউরিটি সার্ভিস ডিভিশন। পুলিশ কোন ডিভিশনের মধ্যে পড়ে? পাবলিক সিকিউরিটি ডিভিশন। আর কোন কোন বাহিনীর মধ্যে আছে? বাংলাদেশ পুলিশ ছাড়াও আনসার অ্যান্ড ভিডিপি আছে, তারপর র্যাব ফোর্সেস আছে, বিজিবি আছে, কোস্টগার্ড আছে। আর সিকিউরিটি সার্ভিস ডিভিশন যেটি সুরক্ষা সেবা বিভাগ, সেখানে কয়েকটা ডিপার্টমেন্ট, তার মধ্যে যেমন তোমার নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ জেল, তারপরে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, এগুলো সিকিউরিটি সার্ভিস ডিভিশনের মধ্যে চলে যায়। তারপরে পুলিশের মোটোটা কি? সিকিউরিটি প্রোগ্রেস, মানে ডিসিপ্লিন সিকিউরিটি প্রোগ্রেস, অর্থাৎ শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি। ডিসিপ্লিন সিকিউরিটি প্রোগ্রেস, শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের মোটো। র্যাব ফোর্সেসের মোটো হচ্ছে বাংলাদেশ আমার অহংকার। র্যাব হচ্ছে বাংলাদেশ পুলিশের একটি এলিট ফোর্স। তারপরে পুলিশের কয়েকটি বেসিক আইনের নাম বলেন তো স্যার? পুলিশ অ্যাক্ট এবং পিআরবি। আরো কয়েকটা আইনের নাম বলেন তো? সিআরপিসি এবং পেনাল কোড। কোনটা কত সালের স্যার? পেনাল কোড 1860 সালের, সিআরপিসি 1898 সালের, পিআরবি 1943 সালের, পুলিশ অ্যাক্ট 1861 সালের। একে পুলিশের কোন আইনটিকে পুলিশের বাইবেল বলা হয়? পিআরবি কে। কেন বলা হয়? কারণ পুলিশের ডিটেল এখানে বলা আছে। পুলিশের শীর্ষ পদ কি? আইজিপি। পুলিশের এন্ট্রি পয়েন্ট কি? সেটি হচ্ছে কনস্টেবল। পুলিশ ক্যাডারের এন্ট্রি পয়েন্ট কি? এএসপি। পুলিশ ক্যাডারের শীর্ষ পদ কি? সেটা হচ্ছে আইজিপি। তোমাকে জিজ্ঞাসা করতে পারি পুলিশের কয়েকটি ইউনিটের নাম বলো তো? ওই যে একটু আগে বললাম, যেগুলো লিখে দিলাম। পুলিশের তদন্ত সংস্থা কোনটি কোনটি? পিবিআই এবং সিআইডি। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ক্রিমিনাল যেটি সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। এটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তারপরে পুলিশের এসপি সমান সমান আর্মিতে কোন অফিসার? মেজর, নেভিতে লেফটেন্যান্ট কমান্ডার, বাংলাদেশ এয়ারফোর্সে স্কোয়াড্রন লিডার। এরপরে পুলিশের এসপি মেট্রোপলিটন সিটিতে গেলে তাকে কি বলা হয়? ডেপুটি কমিশনার। পুলিশের ডিআইজি মেট্রোপলিটন এলাকায় গেলে তাকে কি বলা হয়? পুলিশ কমিশনার। অসংখ্য প্রশ্ন এখান থেকে করছে। মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ পদ কোনটি? পুলিশ কমিশনার। আচ্ছা, একটু তোমাদের কমেন্টগুলো একটু দেখি।
পুলিশ ক্যাডারদের দণ্ডবিধি 1860 কিভাবে ব্যবহার করবে, এটা তো বিচার বিভাগের বিষয়, আর সিআরপি পিআরবি পুলিশের বিষয়। হ্যাঁ, একটু বলবেন প্লিজ। হ্যাঁ শোনো, ব্যাপারটা হচ্ছে যে এটা সরাসরি ব্যবহার করে না, এটা অনেক সময় 144 144 ধারা, তুমি 144 ধারা যদি নাম শোনো তাহলে 144 ধারা কিন্তু সিআরপিসির 144 ধারা, আবার পেনাল কোডের 144 ধারা। এটা সরাসরি ব্যবহার করে না কিন্তু এর সাথে রিলেটেড। আচ্ছা, তাহলে আব্দুস কি জানো কমেন্টটা নিশ্চয় তুমি আব্দুস শুকুর, তুমি নিশ্চয় আনসারটা পেয়ে গেছো। পুলিশ ক্যাডেটদের দণ্ডবিধি 1860 কিভাবে ব্যবহার করবে, এই যে তুমি তাহলে আনসারটা পেয়ে গেছো। সিআরপিসি পিআরবি, হ্যাঁ পুলিশ অ্যাক্ট, এগুলো পুলিশের বিষয় একটু। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ পুলিশ ওই যে দণ্ড দিতে পারে না, ঠিকই আছে তোমার কথাটা, কিন্তু এটা হচ্ছে তোমার একটা হচ্ছে সিআরপিসির 144 ধারা, আর একটা হচ্ছে দণ্ডবিধির 144 ধারা। এটা পুলিশ দণ্ড দিতে পারে না, কিন্তু দণ্ডবিধিতে কি বলা আছে, দণ্ডবিধি বা পেনাল কোডে বলা আছে অপরাধের সংজ্ঞা, তারপরে অপরাধের সংজ্ঞা, তারপরে অপরাধ করলে সে কি পরিমাণ পানিশমেন্ট পাবে, এটা দণ্ডবিধিতে বলা আছে। এটা ডিরেক্টলি ব্যবহার করে না, কিন্তু ইনডিরেক্টলি এটা ব্যবহার করে। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার পুলিশের কতগুলো বেসিক আইনের কথা বললাম। তারপর তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে পুলিশের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ কত সাল থেকে হয়েছে, 1989 সাল থেকে। এভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। তারপরে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আব্দুল শুভ, থ্যাংক ইউ। তুমি অনেক ট্যালেন্টেড ছেলে, দারুণ প্রশ্ন করছো তুমি, অনেক দোয়া তোমার জন্য, অনেক শুভকামনা তোমার জন্য। আমি তো এই ধরনের প্রশ্নগুলো চাই যে তোমরা আমার ক্লাসে আসো, তোমাদের কনফিউশন গুলো আমি দূর করে দিই। আর পুলিশের একটা বিশেষ ক্ষমতা আছে, এটা তোমরা জানো, সেটা হচ্ছে 54 ধারা, অর্থাৎ বিনা ওয়ারেন্টে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে। তবে গ্রেপ্তার করে তাকে কিন্তু 24 আওয়ার্স এর মধ্যেই ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করতে হবে। তো অনেকগুলো ব্যাপার আছে। তো ইদানিং সময়ে বিসিএস এর ভাইবা বোর্ডে এই বেসিক জিনিসগুলো তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে বা হবে। আর ইদানিং সময়ে বিসিএস এর প্রশ্নের যে তোমার প্রশ্নের প্যাটার্ন, সেটা হচ্ছে অনেকটা অ্যানালাইটিক্যাল, যে কেন তুমি পুলিশে আসতে চাচ্ছ, পুলিশে এসে তুমি কি সেন্স আনবা পুলিশের, তারপরে ব্রিটিশ পুলিশ এবং বর্তমান পুলিশের মধ্যে পার্থক্য কি, পুলিশ কারো বেশি জনবান্ধব করবার জন্য কি কি ইনিশিয়েটিভ নেওয়া দরকার, তোমাকে কেন আমরা পুলিশে নিয়োগ দিব, তুমি এসে পুলিশে কি বিশেষ পরিবর্তন আনবা, পুলিশের প্রতি জনগণের আস্থা কেন কমে যাচ্ছে, পুলিশের বিরুদ্ধে কেন জনগণের একটা দুর্নাম, পুলিশ কি দুর্নীতির সাথে জড়িত, পুলিশ কি ক্ষমতা ব্যবহার করতে পারে। এই অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদেরকে রেডি করে যেতে হবে। হ্যাঁ আব্দুল শুকুর, অনেক 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 ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ শুকুর, অনেক দোয়া ফ্রম মাই কোর অফ হার্ট, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে জেনে যেতে হবে। এছাড়া পুলিশের সাথে আরো বেশ কিছু বিষয় আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে এই ইনফরমেটিভ ক্লাসে কিন্তু বলা সম্ভব না, এগুলো তোমাকে প্রস্তুত করতে হবে যে কেন তুমি পুলিশে আসতে চাচ্ছ। তারপরে পুলিশের এন্ট্রি পয়েন্ট কি কি, এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায়ই করা হয়। পুলিশের এন্ট্রি পয়েন্ট খুব দারুণ একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে পুলিশের এন্ট্রি পয়েন্ট বা পুলিশের এন্ট্রি লেভেল। এটা হচ্ছে 4টি, অর্থাৎ পুলিশ পুলিশ বাহিনীতে 4 ভাবে লোকবল নিয়োগ দেওয়া হয়। একটা হচ্ছে যে কনস্টেবল, যার কোনো র্যাঙ্ক ব্যাজ নেই, এটা ভাইবা বোর্ডের প্রশ্ন, পুলিশ সদস্যের মধ্যে কোন সদস্যের কোনো র্যাঙ্ক ব্যাজ নেই, সেটা হচ্ছে যে কনস্টেবল। তারপরে হচ্ছে তোমার কি সার্জেন্ট, যেটা রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ করে। তারপরে সাব ইন্সপেক্টর বা এসআই, আর তারপরে হচ্ছে এএসপি। এই 4 ভাবে পুলিশের নিয়োগ দেয়, এটা প্রায় ভাইবা বোর্ডে প্রশ্নটি করা হয়। 4 ভাবে পুলিশের লোকবল নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ পুলিশের এন্ট্রি পয়েন্ট বা পুলিশের এন্ট্রি লেভেল, পুলিশের এন্ট্রি পয়েন্টগুলো হচ্ছে 4টা। এএসপি এটা বিসিএস ক্যাডার, আর বাকিগুলো কিন্তু বিসিএস না। আর পুলিশের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের যিনি প্রধান তাকে বলে আইজিপি, তবে প্রস্তাবিত একটা পদ, সেটা হচ্ছে চিফ অফ পুলিশ। এটা হয়তো হতে পারে, নাও হতে পারে। আবার পুলিশ প্রধানকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়, বিশেষ করে গ্রেট ব্রিটেনে পুলিশ প্রধানকে বলে চিফ কনস্টেবল, এটা ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়। ব্রিটেনের পুলিশ প্রধানকে কি বলে, চিফ কনস্টেবল। কোন দেশে ডিরেক্টর জেনারেল, এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ছে সম্ভবত ইন্ডিয়া এবং আমেরিকার পুলিশ প্রধানকে বলে ডিরেক্টর জেনারেল, সোফার আই হ্যাভ বিন ইনফর্মড, বা এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, আমার ভুল হতে পারে, বাট যতটুকু আমার মনে পড়ছে ডিরেক্টর জেনারেল পুলিশের প্রধানকে বলা হয়। তো এই হচ্ছে মূলত তোমাদের আলোচনা। পুলিশ সম্পর্কিত আরো অনেক বিষয় রয়েছে পুলিশ সম্পর্কে, এই বিষয়গুলো তোমাদের একদম বেসিক আলোচনা। আর পুলিশের ক্ষেত্রে যে প্রশ্নগুলো, অ্যানালাইটিক্যাল প্রশ্নগুলো করা হচ্ছে, বিশেষ করে জুলাই বিপ্লবে পুলিশের ভূমিকা কি ছিল, তারপরে পুলিশ কি চাইলে গুলি করতে পারে, পুলিশ কি আসলে ক্ষমতাবান, এরকম কিছু প্রশ্ন করতে পারে। তারপরে সিআরপিসির কিছু ধারা জিজ্ঞাসা করতে পারে, পেনাল কোডের কিছু ধারা জিজ্ঞাসা করতে পারে। তারপরে তোমার যে
পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কত ধারা অনুযায়ী, আর অনেক বিষয় আছে। এটা আসলে অনেক বিষয় আছে, এগুলো তোমাদের করে যেতে হবে। তো তোমরা যারা পুলিশ ক্যাডার হতে চাচ্ছ, আগামীতে যারা পুলিশ অফিসার হতে যাচ্ছ, পুলিশ অত্যন্ত স্মার্ট এবং চৌকস একটি বাহিনী আমি মনে করি। যদিও এটি দায়িত্ব হচ্ছে মোটামুটি অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। এটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে পুলিশের সাথে আর্মির পার্থক্য কি। মনে রাখবা, আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এই তিনটি ফোর্সকে বলা হয় ডিফেন্স ফোর্স বা মিলিটারি ফোর্স। এদের দায়িত্ব হচ্ছে দেশের সভারেন্টি রক্ষা করা। বাংলাদেশ আর্মি অর্থাৎ সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। বাংলাদেশ আর্মি হচ্ছে বাংলাদেশের একটি ডিফেন্স ফোর্স, মানে প্রতিরক্ষা বাহিনী। মিলিটারি ফোর্স সামরিক বাহিনী, এদের নিজস্ব আইন কানুনে তারা চলে। বাংলাদেশ নেভি শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এটা হচ্ছে নেভির স্লোগান। এটা হচ্ছে বাংলাদেশের ডিফেন্স ফোর্স, মিলিটারি ফোর্স। আর বাংলার আকাশ রাখিব মুক্ত, এটা বাংলাদেশ এয়ারফোর্সের স্লোগান। তো এই যে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ এয়ারফোর্স, এই তিনটিকে বলে ডিফেন্স ফোর্স। এই তিনটি ফোর্সের আলাদা আলাদা প্রধান থাকেন, চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ নেভাল স্টাফ, চিফ অফ এয়ার স্টাফ। আবার তিনটা বাহিনীর প্রধান কিন্তু মহামান্য রাষ্ট্রপতি, যাকে বলা হয় সুপ্রিম কমান্ডার অফ বাংলাদেশ আর্ম ফোর্স। এদেরকে আবার আর্ম ফোর্সও বলা হয়, সশস্ত্র বাহিনী। এদের দায়িত্ব হচ্ছে দেশ রক্ষা করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। আর বাংলাদেশ আর্মিকে বর্ডারে, বাংলাদেশ আর্মির কন্ট্রোলে চলে কে? বিজিবি। আর নেভির কন্ট্রোলে চলে কোস্টাল জোনে, সেটা হচ্ছে কোস্ট গার্ড। আচ্ছা, তোমরা আব্দুল শুকুর ম্যাজিস্ট্রেসি নিয়ে যদি একটু বলতেন প্লিজ স্যার। হ্যাঁ শুকুর, আমি ম্যাজিস্ট্রেসি নিয়ে আমার ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে, তুমি সেটা একটু দেখে নিও। আর আমি এটা অ্যাডমিনের পরবর্তী ক্লাস, এটা আমি বলবো তোমাকে। আমি কমিটমেন্ট করলাম, ইনশাল্লাহ পরবর্তীতে বলবো। তোমাকে একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেসি, এটা একটা স্পেশাল পাওয়ার, এটা একটা বিশেষ ক্ষমতা ম্যাজিস্ট্রেসি। আর এই ক্ষমতা যারা অ্যাপ্লাই করে তাদেরকে বলা হয় ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেসি বা এটা আমার বিশেষ ভাইবা বোর্ডে প্রশ্নটি করছিল, তুমি আমাকে মনে করিয়ে দিলে। খুব সম্ভবত 28তম বিশেষ ভাইবা বোর্ডে। আজকে থেকে কত বছর আগের কথা, এটা 2009 সালে ভাইবা দিয়েছিলাম, আজ থেকে 16 বছর আগের কথা। তুমি আমাকে মনে করিয়ে দিলে শুকুর। আমাকে এই প্রশ্নটি করেছিল, পুলিশের সাথে এটা কতটা জড়িত এই বিষয়ে একটু স্যার। ওকে ফাইন, আমি আগামী ক্লাসে বলবো। আমি মাত্র তারাবি নামাজ পড়ে আসলাম, তো কমিটমেন্ট করছিলাম তোমাদের আজকে একটা লাইভ ক্লাস নিবো, গতদিন নিচ্ছিলাম, একটু ক্লান্ত বোধ করছি, বুঝতে পারছো। এটা আমি আগামী দিন তোমাদের পড়াবো ইনশাল্লাহ। তোমার এটা আমার কগনিসেন্সে থাকলো। তো ম্যাজিস্ট্রেসি হচ্ছে একটি পাওয়ার বা একটি ক্ষমতা। আর এই ক্ষমতা যারা প্রয়োগ করে তাদেরকে বলে ম্যাজিস্ট্রেট। এটা 1898 সালের সিআরপিসির আন্ডারে জেনারেল ক্লজেস অ্যাক্ট এর অধীনে 1898 সালের সিআরপিসি অনুযায়ী যিনি স্পেশাল ক্ষমতা প্রয়োগ করেন তাকে বলা হয় ম্যাজিস্ট্রেট, আর তার ক্ষমতাকে বলে ম্যাজিস্ট্রেসি। তো এ হচ্ছে মূল ব্যাপার। তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে যারা, তার ম্যাজিস্ট্রেট বলে। এর ম্যাজিস্ট্রেট দু ধরনের, একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মূলত অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তারা এরা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আর জুডিশিয়াল কর্মকর্তারা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মোবাইল কোর্ট, এরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারা হচ্ছে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সিআরপিসির 10 ধারায়, খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে, সিআরপিসির 10 ধারায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে আর 11 ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে। এটা দারুণ প্রশ্ন তুমি করছো, খুব সুন্দর একটি প্রশ্ন করছো, এবং এটি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়। তো পুলিশ হচ্ছে তোমার পুলিশ এবং ম্যাজিস্ট্রেট, তারা কমন আইন যেটি আমি আগে বলেছি সেটা সিআরপিসি, মূলত সিআরপিসিটা, এবং আরেকটা হচ্ছে পেনাল কোড, এটাও বলা হয়ে থাকে। আচ্ছা, এখন তোমার এটা গেল। আর পুলিশের কিছু বেসিক প্রশ্ন আছে যেটা তোমাকে প্রশ্ন করতে পারে যে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন জয়নিং বাংলাদেশ পুলিশ, কেন তুমি পুলিশে জয়েন করতে চাচ্ছ, এই প্রশ্ন তোমাকে রেডি করে যেতে হবে। তো আর হচ্ছে যে ব্যাপারটি থাকবে, এটা নিয়ে আমরা পরবর্তী পুলিশের দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে সাথে কথা বলবো। মিলনস বিসিএস কেয়ার, মিলনস বিসিএস কেয়ার, এটা আমার ইউটিউব চ্যানেল। তোমরা এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা, দেখবো অনেক ভিডিও পাবা বিসিএস রিলেটেড। 01712282980, এটা আমার ফোন নম্বর। যে কোনো প্রয়োজনে আমাকে একটু ফোন করবা। আর বর্তমানে আমার 44তম বিসিএস এর, এই 44তম বিসিএস এর সর্বশেষ ব্যাচ, যেটা 45 নম্বর ব্যাচ, 44 নম্বর ব্যাচে ভর্তি চলছে। এটা আমার সর্বশেষ ব্যাচ। এই মুহূর্তে আমার বিসিএস এর ভাইবা স্টুডেন্ট 582 জন প্লাস, সম্ভবত 582 জন। আমার টার্গেট ছিল 500 স্টুডেন্ট পড়াবো এই বিসিএস এ, আল্লাহর রহমতে 582, অর্থাৎ 600 মতো হয়তো ফিল আপ হয়ে যাবে। তো প্রতি বিসিএস আমার কাছে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছেন আমার কাছে ভাইবা পড়ে। তো বর্তমানে আমার 44তম বিসিএস এ
এবং 45তম বিসিএস এ 45th বিসিএস এ ভাইবা ব্যাচে ভর্তি চলছে। সো যারা ইন্টারেস্টেড আমার সাথে যোগাযোগ করবা। আর আমার এই যে যেটা ইউটিউব চ্যানেল, এটা তোমরা একটু সাবস্ক্রাইব করবা এবং এখানে তোমাদের অনেকগুলো ভিডিও আছে। তো আমাদের আব্দুল শুকুর, অনেক অনেক ধন্যবাদ স্যার, আগামী ক্লাসে এটা বুঝবেন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে শুকুর, তোমার জন্য অনেক দোয়া থাকবে, অনেক শুভকামনা থাকবে। আজকে ক্লাসে তোমার মানে কমেন্টটা অত্যন্ত আমাকে আপ্লুত করেছে, খুবই ইফেক্টিভ এবং ইনফরমেটিভ আলোচনা ছিল, নিশ্চয় তোমরা বুঝতে পারছো। তো তোমরা এই ক্লাসগুলো রেগুলার করবা, আশা করছি তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকবে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।